গল্প আমার বেঁচে থাকার কারণ শুধুই তুমি। আদি, কি হয়েছে এখানে? তন্নি, দেখো না আদি ভাইয়া, এই মেয়েটা তোমাকে গুন্ডা বলেছে। আদি, বলেছে তো কি হয়েছে? ওর ইচ্ছে হয়েছে তাই বলেছে। তন্নি, তুমিও কি কিছু বলবে না? আদি, না, কিচ্ছু বলবো না। ও যা বলার আমাকে বলেছে, তোকে তো আর বলে নাই। তাই এসব রেখে তুই তোর কাজে যা। তন্নি, আদি ভাইয়া, আদি, যেতে বলেছি তোকে, রাগী কণ্ঠে। তন্নি চলে গেলে আদি নীলাদ্রিকে বলে, আদি, সরি, কিছু মনে করো না ওর কথাই। আর তুমি যা নাম দিয়েছ আমার, তাতে সবারই খারাপ লাগবে শুনলে। আমার মতো ভদ্র ছেলেকে গুন্ডা বলেছ, এটা কেউ মেনে নিবে না। নীলাদ্রি, এসেছে ভদ্র হতে, আর একবার গুন্ডামি করতে দেখলে ভিডিও করে সবাইকে আপনার ভদ্রতা নমুনা দেখিয়ে দিব। আর হ্যাঁ, আমি সবার কথা এত গায়ে মাখি না বলেই হনহন হরে চলে যায় আদি। মেয়ে তো নয়, পুরো ধানি লঙ্কা, ঝগড়া করার জন্য প্রস্তুত থাকে সব সময়। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অনুষ্ঠানের মাঝেই খাওয়া দাওয়া শেষ করা হয়েছে। রাত বেশি হয়ে যাচ্ছে বলে নীলাদ্রি তাসনিম এর কাছে এসে বলে, নীলাদ্রি ভাইয়া, চলো না বাড়ি চলে যাই। তাসনিম, কেন বনু, কি হয়েছে? নীলাদ্রি, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে এত শব্দে। তাসনিম, আচ্ছা চল, আন্টিকে আর আদিকে বলে চলে যাব। তাসনিম, আন্টি, বনুর মাথা ব্যথা করছে তাই চলে যাবে বলছে, আমি না হয় ওদের বাড়িতে দিয়ে পরে আবার আসবো। সালমা বেগম, সে কি, চলে যাবে কেন? আজ রাতে কোথাও যেতে হবে না, ওরা এখানেই থাক। আর আমি বরং নীলাদ্রির মাকে একটা মাথা ব্যথার ওষুধ দিচ্ছি। নীলাদ্রি, না আন্টি, আজ থাকবো না, এমনিতেই মাথা ব্যথা করছে, তার ওপর এত শব্দ ভালো লাগছে না, আমি না হয় অন্য কোনো দিন আসবো আবার। সালমা বেগম, এত রাতে আমি তোদের কোথাও যেতে দিব না। নীলাদ্রি আর আসি, তোরা আমার সাথে আয়, আমি তোদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। নীলাদ্রি, আন্টি। সালমা বেগম, আর কোনো কথা নয়, চল আমার সাথে। তাসনিম, ওদের নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই আদের কাছে যা। সালমা বেগম নীলাদ্রিদের নিয়ে একটা ঘরে যায়। সালমা বেগম, তোরা এখানে ঘুমিয়ে পড়। নীলাদ্রি, আন্টি, আমি তো শাড়ি পরে ঘুমোতে পারি না। সালমা বেগম, তুই বস, আমি তোর জন্য ড্রেস আর ওষুধ নিয়ে আসছি। সালমা বেগম নীল রঙের একটা জামা আর ওষুধ দিয়ে যায়। নীলাদ্রি চেঞ্জ করে এসে ওষুধ খেয়ে যেই না শুতে যাবে, অমনি চোখ পড়ে একটা ছবির ওপর, আর সে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। নীলাদ্রি পুরা ঘর একবার চক্কর দিয়ে বুঝতে পারে এটা আদির রুম। নীলাদ্রি, শেষে কি না এই গুন্ডাটার রুমে ঘুমাতে হবে আমায়? আচ্ছা, গুন্ডাটা এসে যদি আমাকে তার বিছানায় দেখে তাহলে কি করবে? আমাকে বকবে নাকি মারবে? কেন, আমি কি নিজে থেকে এসেছি, নাকি ওই ঘরে আন্টি বলেছে বলেই তো এসেছি, বলেই ঘুম পরিদের দেশে পাড়ি জমাই। রাত 2:30, অনুষ্ঠান শেষ। আদি ওর কাজিনদের সাথে আড্ডা দিয়ে রুমে আসে। দরজা খুলে ভেতরে খাটের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। আদি সামনের দিকে এগিয়ে যায়। নীলাদ্রির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। নীলাদ্রির ছোট ছোট চুলগুলো চোখের ওপর এসে পড়া চুলগুলো আলতো করে হাতে সরিয়ে দেয়। আদির ছোঁয়ায় ঘুমের ঘোরে কেঁপে ওঠে। আদি আর কিছুক্ষণ নীলাদ্রির পাশে বসে থেকে মনে মনে বিড়বিড় করে, আদি, কি ব্যাপার প্রিয়তমা, এত তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলে? আমি তো ভেবেছিলাম তোমাকে আমার ঘরে এত তাড়াতাড়ি আনতে পারবো না, আর আজ তুমি নিজেই আমার ঘরে এবং আমার বিছানায় শুয়ে আছো।
কবে যে তোমাকে একেবারে আমার ঘরের রানী করে আনতে পারবো। সুন্দর স্বপ্ন দেখে সকালে তোমার ঘুম ভাঙুক প্রিয়তমা। আদি উঠে আলমারি থেকে একটা টাওয়ার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে এসে একবার নীলাদ্রিকে দেখে রুম থেকে বেরিয়ে চলে যায়। আদি ওর অন্য কাজিনদের সাথেই থাকে। পরের দিন সকালে পাখিদের ডাকে ঘুম ভাঙে নীলাদ্রির, আর মোড় ভেঙে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান বুঝতে চেষ্টা করে। পরক্ষণে মনে পড়ে কাল রাতে সে আদির রুমে ঘুমিয়েছিল। নীলাদ্রি আরশিকে ডেকে তুলে নিজে গিয়ে ফ্রেশ হয়ে কালকের শাড়িটা পরে নেয়, কারণ এখন সে বাড়ি চলে যাবে। রুম থেকে বের হতেই আদির সঙ্গে দেখা। আদি: কি ম্যাডাম, কালকে আমাকে আমার রুম থেকে বের করে দিলেন? নীলাদ্রি: আমি কেন আপনাকে বের করে দিতে যাব? আন্টি তো বলল এই রুমে ঘুমাতে, আর আমি জানতাম না এটা আপনার রুম। আদি: জানলে কি থাকতে না আমার রুমে? নীলাদ্রি: না, থাকতাম না, বলে আদিকে পাশ কাটিয়ে চলে যায় নীলাদ্রি। সালমা বেগম সকালে নাস্তা না করেই কিছুতেই যেতে দিবে না, তাই নাস্তা করে তাসনিম নীলাদ্রিদের নিয়ে বেরিয়ে পড়ে। চলবে নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।